আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা পেনাল কোড অনেক দূর এগিয়ে গেছি, তাই না? 229 ধারা পর্যন্ত রাতের ক্লাসে আমরা পড়লাম। এখন আমরা বাকি অংশটা দেখবো একটু, কোন ধারাগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো সেগুলো আমরা পড়বো। আমরা 11 অধ্যায় শেষ করেছিলাম, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্যদান এবং গণবিচারের বিরুদ্ধে সংগঠিত অপরাধ। এই যে আমরা পড়ি পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের যে অপরাধগুলা, এগুলো যদি কোনো ব্যক্তি করে আবার 3 বা ততোধিক বছরের জন্য দণ্ডিত হলে পরে তাকে বর্ধিত দণ্ডের আওতাভুক্ত করা যাবে। এই 12 অধ্যায়টা কিন্তু আমরা ওইভাবে আমাদের পরীক্ষার জন্য লাগে না আর কি। মুদ্রা এবং স্ট্যাম্প সংক্রান্ত যে অপরাধগুলা, মুদ্রা মুদ্রা কাকে বলে, বাংলাদেশি মুদ্রা জালকরণ, বিদেশি মুদ্রা জালকরণ, স্ট্যাম্প জালকরণ, এই সংক্রান্ত যে অপরাধ 230 থেকে 263 ক পর্যন্ত, এগুলো আর কি করি না আমরা, এইভাবে পরীক্ষায় কখনো আসে না। আবার এই কারেন্সি জালকরণ, এইটা বিশেষ ক্ষমতা আইনে চলে যাওয়ার কারণে আরো আমরা ওইভাবে পড়ি না, হ্যাঁ। এই জন্য আমরা 12 অধ্যায়টা বাদ দেবো, আমরা সরাসরি 13 অধ্যায় পড়বো। ওজন এবং পরিমাপক যে অপরাধ, ওজন সংক্রান্ত যে অপরাধগুলা, ওজন পরিমাপক যন্ত্র নিয়ে যে অপরাধগুলো, মাত্র 4টা ধারা। তাহলে 13 অধ্যায়ের কয়টা ধারা? 4টা ধারা, 4টাই গুরুত্বপূর্ণ ধারা, এক নজর করে একটু দেখলেই হবে। প্রথমে দেখেন, প্রথমে হলো ভেজাল যুক্ত ওজন যন্ত্রের প্রতারণামূলক ভাবে ব্যবহার বা অপ্রকৃত, বইয়ের ভাষাগুলো যদি পড়তে কষ্ট হয় নিজের মতো করে পড়ে ফেলবেন, অর্থাৎ ওজন যন্ত্রের অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার। একটা ওজনের যন্ত্র আছে আপনার কাছে, আপনি সেটার কি করলেন, মানুষকে কম ওজন দেওয়ার জন্য ঠকানোর উদ্দেশ্যে আপনি এটার ভেজাল ওজন যন্ত্রটার ব্যবহার করলেন, দণ্ড হবে 263 ধারা, 264 ধারা মোতাবেক দণ্ডিত হবে। দুইটা জিনিস বোঝার মতো, একটা হলো ওজন যন্ত্র কাকে বলে, আর একটা হলো মাপকাঠি বা বাটখারা কাকে বলে। শোনেন, যেটাতে মাপা হয় নিক্তি, দাঁড়িপাল্লা, এটা কিন্তু ওজন যন্ত্র। আর যে বাটখারা বলতে, যে আমরা যে ওজনের জন্য যেটা দিয়ে ওজন দেই, পাথর, শিল পাথর যেটা ব্যবহার করি না, এটাকে বলে বাটখারা। আর অন্যান্য যে পরিমাপক গুলো, লিটার, মিটার, এগুলো হতে পারে, স্কেল হতে পারে, গজ হতে পারে, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে একক, যেগুলো সেগুলো হলো বাটখারা বা মাপকাঠি। আর যেটা যন্ত্র, যেটার উপরে মাপা হয়, ওটাকে বলে ওজন যন্ত্র। তাহলে যদি ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার, আমার দাড়ি পাল্লা আমার কাছে আছে, একটা পাল্লা, আমরা বলি ফের, আমাদের গ্রামে বলে ফের, আপনারা কি বলেন জানি না। তো আগে থেকেই একটা পাল্লাতে বেশি ওজন দেওয়া আছে, মানে একটা পাল্লা একটু ভারী করে বানানো হয়েছে, যাতে করে অল্প সবজি টবজি তুললে বা যে কোনো জিনিস মাপলে অল্পতেই 1 কেজি 1 কেজি না হতেই হয়ে যায়, 1 কেজি দেখায়। তো এরকম যন্ত্রটা যদি ঝামেলা করে বা ওজন যন্ত্র যদি ভেজাল করে, 264-তে দণ্ড। আর যদি বাটখারা বা মাপকাঠিটাই ভেজাল যুক্ত ব্যবহার করে, একটা বাটখারা হয়ে গেছে একদম, হয়ে 1 কেজি এখন কমে 250 গ্রাম নাই 1 কেজির মধ্যে, এই বাটখারা দিয়ে যদি আপনি মাপেন, সেই ক্ষেত্রে আপনি ওই বাটখারাটা ভেজাল করার জন্য বা ভেজাল অপ্রকৃত বাটখারা বা মাপকাঠির ব্যবহারের জন্য 265-তে দণ্ডের ব্যবস্থা, সবগুলোই দণ্ড 1 বছর করে। তাহলে 264 অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার, 265 বাটখারা বা মাপকাঠি, ভেজাল যুক্ত বাটখারা বা মাপকাঠি ব্যবহার করা, 266 এগুলো দখলে রাখা, 267 এগুলো বানানো বা প্রস্তুত করা বা বিক্রয় করা। এই হলো 4টা ধারা, খুবই সহজ 4টা ধারা। তাহলে প্রথমে হলো অপ্রকৃত ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার, 264। 65-তে বাটখারা বা মাপকাঠি, যেগুলো দিয়ে মাপা হয় সেগুলোর যদি আপনি ভেজাল যুক্ত জানার পরেও এগুলো ব্যবহার করেন কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে, 265। 266-তে এই ভেজাল জিনিসগুলো জানার পরেও এগুলো দখলে রাখা, 266। 267-তে বলেছে এগুলো প্রস্তুত করা, বিক্রয় করা। আপনার কাজই হলো 2 নাম্বার বাটখারা তৈরি করা এবং এগুলো বিক্রয় করা। তাহলে এই যে প্রস্তুত এবং বিক্রয়ের দণ্ড হচ্ছে 67, আর 66-তে হলো দখলে রাখা। বুঝতে পারলা? 4টা ধারা হয়েছে না মুখস্থ? 2 মিনিট একটু মুখস্থ করেন। 264 ওজন যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার, 65 বাটখারা মাপকাঠির প্রতারণামূলক ব্যবহার, 66 এগুলো সব দখলে রাখা, 67 প্রস্তুত করা এবং বিক্রি করা। সবগুলোর দণ্ড হলো 1 বছর করে দণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, পরে পরে নিয়েন, সমস্যা নেই। 14 অধ্যায়ে চলে যাব আমরা। 14 অধ্যায় জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা।
নৈতিকতা, শোভনতা সংক্রান্ত যে অপরাধগুলো, সোজা কথায় বলতে পারি গণ উপদ্রব। 268-তে গণউপদ্রবের সংজ্ঞা দেয়া আছে। পাবলিক নিউইসেন্স বলতে কি বোঝায়? আপনি, আমি, আমাদের কোনো ব্যবহার দ্বারা আমার আশেপাশে বসবাসকারী, আমার পাড়া প্রতিবেশী অথবা একই মহল্লার লোকজন, পাশাপাশি জমিতে বসবাসকারী লোকের যদি বাধা বিপত্তি বিরক্তি সৃষ্টি করি, তাহলে আমি গণউপদ্রব করেছি বলে গণ্য হব। এই ধরনের উপদ্রব বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। 268 ধারায় আপনারা 11 প্রকারের উপদ্রব দেখতে পাবেন। কয় প্রকারের গণউপদ্রব? 11 প্রকারের গণউপদ্রব। রোগ, পানি, আবহাওয়া, রোগের সংক্রমণ বিস্তার, পানি দূষণ ঘটানো, আবহাওয়াকে শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা, রোগ, পানি, আবহাওয়া, খাদ্য, গাড়ি, নৌকা, খাবার দাবার, খাদ্যে ভেজাল, বেপরোয়া ভাবে যান চলাচল করা, রোগ, পানি, আবহাওয়া, নৌকা, আচ্ছা, নৌপথে রাজপথে চলাচলে বাধা সৃষ্টি করা। ও আচ্ছা, বাধা বাধা তো আছেই আলাদা করে। বাধা যে কোনো চলাচলে, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা, বিষাক্ত বস্তু সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ, প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ, বিস্ফোরক দ্রব্য সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ, যন্ত্রপাতি সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ, অশ্লীলতার বিস্তার ঘটানো, লটারি অফিস পরিচালনা করা। তাহলে মোটামুটি 11 প্রকারের গণউপদ্রব পাই। লিখে দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে নাকি? রোগ, পানি, আবহাওয়া, খাদ্য, গাড়ি, নৌকা, বাধা বস্তু, যন্ত্র, অশ্লীল, লটারি, এভাবে গুনে দেখেন 11টা হয়। যদি মুখস্থ করতে চান এভাবে ছোট করে সংক্ষেপে মুখস্থ করা যাবে, সম্ভব। তাহলে গণউপদ্রব কাকে বলে? সংজ্ঞা আসলে আমরা ওইভাবে লিখবো, যদি কোনো কাজ এমন কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে বা কোনো আইনানুগ কাজ থেকে বিরত থাকে, যাতে করে তার পাশে বসবাসকারী বা পাশের যে জমি ব্যবহার করে যে লোকজন, তাদের বাধা বিরক্তি বা বিপত্তি সৃষ্টি হয়, তাহলে সেই ব্যক্তি গণউপদ্রব করেছে বলে গণ্য হবে। এভাবেও দিতে পারবেন। সঙ্গে একটু দিলেন পেনাল কোডে 268 ধারায় 11 রকমের গণউপদ্রবের সংজ্ঞা, বা 268 না, পেনাল কোডের এই 14 অধ্যায়ে 11 রকমের উপদ্রবের বিষয় আলোচিত হয়েছে। তার মধ্যে রোগের সংক্রমণ বিস্তার, পানি দূষণ, আবহাওয়া দূষণ। হ্যাঁ, ভাষ্যটা থেকে আমরা একটু দেখে নেব। আচ্ছা, আপনারা যে ফৌজদারি কার্যবিধির 133 ধারা পড়েছিলেন, আপনাদের মনে আছে? 133 ধারা, ওটা কিন্তু ছিল উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কি কি করতে পারবে। উপদ্রব, ওইখানে কিন্তু উপদ্রব ব্যক্তিগত হতে পারে, গণ উপদ্রবও হতে পারে। আর গণ উপদ্রবের অপরাধগুলো যে, এগুলো আমরা পড়তেছি পেনাল কোডের 268 ধারায়। বুঝতে পারলাম? 268 থেকে পরের যে ধারাগুলো, এগুলোতে আমরা পড়তেছি গণ উপদ্রব। আচ্ছা, পরের ধারায় চলে যাব। বাকি ধারাগুলো পড়ার মতন তেমন কিছু নেই, শুধু একটু মনে রাখা। 268, তাহলে গণউপদ্রবের সংজ্ঞা পড়লাম। 269, অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার। এটা আবার কেমন কথা? আপনি জানেন যে আমার একটা রোগ হয়েছে, যে এই রোগটা কি হতে পারে? ছোঁয়াচে রোগ হতে পারে, সংক্রামক রোগ হতে পারে। এই সংক্রামক রোগ যদি আমি মানুষের মধ্যে ছড়িয়ে দেই, তাহলে অবশ্যই অবহেলাজনিত কাজের জন্য। এমন রোগ হলো গুটি বসন্ত হয়েছে, আগে এগুলো বেশি ছড়িয়ে পড়তো প্রাদুর্ভাব, এরকম জানা শোনার পরেও অবহেলা, দূর কি হবে, ট্রেনে উঠে পড়লেন, জনাকীর্ণ কামরায় ভ্রমণ করলেন, তাহলে ওই ব্যক্তি 269 ধারা মোতাবেক পেনাল কোডে 269-এ দণ্ডিত হবে। একই কাজ বিদ্বেষপূর্ণ ভাবে, আমার বসন্ত হয়েছে, আমার ক্লাসের সবার বসন্ত হোক, তো এরকম বিদ্বেষপূর্ণ চিন্তা ভাবনা থেকে, অর্থাৎ মোটিভ, যদি আপনার অবহেলাপূর্ণ কাজের দ্বারা সংক্রামক রোগের বিস্তার ঘটে 69, যদি বিদ্বেষপূর্ণ কাজের দ্বারা সংক্রামক রোগের বিস্তার ঘটে 200, দুঃখিত, 269, 270, তাই না? বিদ্বেষপূর্ণ কাজের দ্বারা হলে 270। এবার আসেন কোয়ারেন্টাইন নিয়ম অমান্য করা। করোনাকালীন সময় আমরা দেখেছিলাম, তাই না? পেন্ডামিক পিরিয়ড বলে। তো ওই সময় কি করা হয়েছিল? সঙ্গ নিরোধের জন্য আইন করা হয়েছে, কেউ কারোর সাথে মিশতে পারবে না, ইয়ে করতে পারবে না, এরকম। তো এরকম সঙ্গ নিরোধ আইন বা কোয়ারেন্টাইনের নিয়মগুলো যদি কোনো ব্যক্তি অমান্য করে, 271 ধারায় দণ্ডিত হবে। আচ্ছা, এই 3টা ধারা নিয়ে একটু কথা আছে, 269, 70, 71। এই ধারাগুলো কিন্তু এখন সংক্রামক রোগ প্রতিরোধ এবং নির্মূল আইন পড়তে হবে, আপনাদের এমসিকিউ আসে। এই সংক্রামক রোগে চলে গেছে। হ্যাঁ, 25 ধারা মোতাবেক দণ্ডের ব্যবস্থা রয়েছে। সংক্রামক রোগ যদি কোয়ারেন্টাইন নিয়ম কোনো ব্যক্তি অমান্য করে, তাহলে সংক্রামক রোগ প্রতিরোধ এবং নির্মূল আইন 2018-র 25 ধারা মোতাবেক দণ্ডের ব্যবস্থা আছে। এগুলো যখন পড়বো তখন আপাতত পেনাল কোডের দণ্ডটা আমাদেরকে জানতে হবে। তাহলে 268 গেল গণ উপদ্রবের সংজ্ঞা, বা কত রকমের গণউপদ্রব আলোচিত হয়েছে। 268, 269 অবহেলাপূর্ণ কাজের দ্বারা সংক্রামক রোগ বিস্তার ঘটানো, 270
বিদ্বেষপূর্ণ কাজের দ্বারা সংক্রামক রোগের বিস্তার ঘটানো, 271 কোয়ারেন্টাইনের নিয়মগুলো অমান্য করা। এই তিনটা ধারা একটু আলাদাভাবে আমরা মনে রাখবো। এরপরে আমরা যাব 272 থেকে 276। এই ধারাগুলো সবগুলো হলো কি, খাদ্য পানীয় ঔষধে ভেজাল। একইভাবে 25-এর গয়ে কিন্তু আপনারা বিশেষ ক্ষমতা আইনের 25-এর গয়ে দণ্ডের ব্যবস্থা পাবেন। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25-এর গ। আচ্ছা, তারপরও একটু পেনাল কোড পড়তেই হবে, যেহেতু এই জায়গাটা থেকে এমসিকিউ দেয়। খাদ্য পানীয়তে ভেজাল 272 থেকে 276। আচ্ছা, 272-এ হলো আপনি জানেন যে খাবারটা বিক্রি করা হবে, মনে করেন 1 বোতল মাম পানি, আপনি জানেন যে এই পানিটা বিক্রি করা হবে, বিক্রয়ের জন্য অভিপ্রেত খাদ্য বা পানীয়তে ভেজাল মিশানো 272। এই ভেজাল খাদ্যটা যদি বিক্রি করেন 273, ঔষধে ভেজাল দিলে 274, ভেজাল ঔষধ বিক্রি করলে 275, আর 276 হলো এক ঔষধকে অন্য ঔষধ বলে বিক্রি করা। তাহলে এই 5টা ধারা আমরা আলাদা করে নেব। প্রথমে 272 খাদ্য পানীয় ভেজাল, 273 এই ভেজাল খাদ্য পানীয় বিক্রয়, 274 ঔষধে ভেজাল বা ভেষজ পদার্থে ভেজাল, এই ভেজাল জাতীয় ঔষধ বিক্রি, 275 না পাওয়া ঔষধকে কি করলেন, অ্যামোডিস হিসেবে বিক্রি করলেন। এক ভেষজকে অন্য, যদিও এটা হয় না তাই না, কিন্তু ভেষজ পদার্থের ক্ষেত্রে হয়, এক ভেষজকে অন্য ভেষজ হিসেবে বিক্রয় করা, 276। এই পর্যন্ত আমার বিশ্বাস মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই যে শোনেন, অনেকেই বলে, কে বলে আমি সেটা বলতেছি না, যে মুখস্থ করার দরকার নাই, শুধু এগুলো বুঝে নেন। আপনি যতই বোঝেন না কেন, আপনি যতক্ষণ না মুখস্থ করবেন, মেমোরাইজ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবেন না। মুখস্থ বিদ্যার অনেক গুণ, বুঝতে পারছেন? বর্তমান যুগ মেধাবীদের যুগ নয়, পরিশ্রমীদের যুগ, এবং যারা মুখস্থ রাখতে পারে তাদের সময়, তাদের এখন পরীক্ষার বোর্ড হলো তাদের নিয়ন্ত্রণে, কাজেই পড়তে হবে, কোনো বিকল্প নাই। তাহলে কি কি পড়লাম আমরা, দেখেন 268 উপদ্রব, গণউপদ্রব পড়লাম, এরপরে পড়লাম 3 টাকা ধারা। এগুলো শুধু কি রোগের সংক্রমণ বিস্তার। প্রথমে অবহেলাপূর্ণ কাজের দ্বারা রোগের সংক্রমণ বিস্তার 69, 70-এ বিদ্বেষপূর্ণ কাজের দ্বারা সংক্রমণ বিস্তার, 71-এ কোয়ারেন্টাইন অমান্য। এই 3টা আলাদা করে মনে রাখবেন। 72 খাদ্য পানীয়তে ভেজাল, 73 ভেজাল খাদ্য পানীয় বিক্রয়, 74 ঔষধে ভেজাল, 75-এ ভেজাল ঔষধ বিক্রয়, 76 এক ভেষজকে অন্য ভেষজ হিসেবে বিক্রয়। এইবার আসেন পানি দূষণ। যেই জলাধার সরকারি ব্যবহৃত হয়, জনসাধারণের জন্য উন্মুক্ত, সবাই সেখানকার পানি ব্যবহার করেন, সেই পানি যদি দূষিত করেন, 277 পানি দূষণ, 278 আবহাওয়া দূষণ। এমন একটা কারখানা স্থাপন করলেন যেটার কালো ধোঁয়া এলাকার লোকদের জীবন বিপন্ন করার উপক্রম হয়েছে। এই যে আবহাওয়াকে জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা, 278। তাহলে 77-এ পানি দূষণ, 78-এ বায়ু দূষণ, এভাবে মনে রাখতে পারেন। 279 বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালানোর সাজা। দেখেন না, মাঝে মাঝে মোটরসাইকেল 2 স্ট্রোক গাড়ি হলে তো শব্দের চোটে আরো বাঁচাই যায় না, ভোঁ করে উড়ে যায়। তো এই যে বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালানো যাবে না, 279-তে দণ্ড। 80-তে হলো নৌ চলাচল, নৌপথে যদি গাড়ি চলাচল করে বেপরোয়া ভাবে নৌ চলাচলের দণ্ড 80। এই পর্যন্ত 4টা ধারা একটু আলাদা করে নেই। আচ্ছা, 83 পর্যন্ত পড়ি, 283 পর্যন্ত নিলে তাহলে এই এই কয়েকটা ধারা আলাদা করে পড়লে সুবিধা মনে থাকবে। 277 পানি দূষণ, 278 আবহাওয়া দূষণ, 79 রাজপথে বেপরোয়া গাড়ি চালানো ঘোড়া চালানো, নৌকাটা বাদ থাকলো, 280-তে হলো নৌকা চালানো, বেপরোয়া ভাবে নৌযান চালনার শাস্তি। 281 কৃত্রিম বয়া বাতি নিদর্শন করা বা বয়া নিদর্শন বাতি প্রদর্শন, এই জন্য নাবিককে বিভ্রান্ত করার জন্য। সমুদ্রে যারা জাহাজ চালায় তারা আরো কত জ্ঞানের অধিকারী বলেন, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে, ওইভাবে তো চিহ্ন নাই তাই না, এই বয়া বাতি চিহ্নগুলো কিন্তু পথ নির্দেশক। কোন পথে চলবে, কোন জাহাজ কোন পথে চলবে, রাতের বেলাও জাহাজ চলে, চলে না তো, কিভাবে চলবে সমুদ্রে কিন্তু কিছু চিহ্ন ব্যবহার করা হয়, এগুলো সরকারি সম্পত্তি। হ্যাঁ, তো কোন ব্যক্তি নাবিককে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বাতি, নতুন করে বাতি লাগালো, নৌকা যেন অন্য পথে চলে যায়। এই যে কৃত্রিম চিহ্ন, আলো, বয়া, এগুলো বিভ্রান্ত করার জন্য, এগুলো যদি নিদর্শন প্রদর্শন করে ওই ব্যক্তির সাজা। আচ্ছা, এরপরে 281, এরপরে ভাড়ার জন্য অতিরিক্ত বোঝাই, এটাতে ডাবল স্টার দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভাড়ার জন্য অতিরিক্ত বোঝাই করে
অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চালানো, এগুলো তো এখন কমন, তাই না? মানুষ এগুলো রুলস মানেই না। তো নৌপথে ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বোঝাই করিয়া জাহাজ চালনার দণ্ড হলো 282। এই উপরের ধারাগুলো একটাও না পড়লে 282 ধারাটা পড়বেন। 283, নৌপথে বা সড়ক পথে বিপদ বা বাধা সৃষ্টি করা অথবা ক্ষতি সাধনের দণ্ড। তাহলে এর আগে বেপরোয়া গাড়ি ঘোড়া চালালো, নৌকা চালালো, আর এবার বাধা সৃষ্টি করলো নৌপথে অথবা সড়ক পথে, রাজপথেও হতে পারে, বা গাছ ফেলে দিয়ে রাখলেন, বাধা সৃষ্টি করলেন যাতে গাড়ি চলাচল করতে না পারে, 283। এই পর্যন্ত আমরা আলাদা করে নেব। 277, পানি দূষণ। 278, বায়ু দূষণ। গাড়ি ঘোড়া চালানো বেপরোয়া ভাবে। 279, নৌকা চালানো। 80, 281, বাতিল নিদর্শন বয়া প্রদর্শন। 282, ভাড়ার জন্য বেশি লাভ করার জন্য লোক ঠিসিয়ে মুড়ির টিন বানালেন বাসকে। তো এখানে নৌপথে অতিরিক্ত ভাড়ার জন্য যাত্রী পরিবহন। 283, এগুলো আমরা তো এমনি বুঝতে পারি, এই জন্য সোজা চলে গেলাম। 283, সড়ক পথে বা নৌপথে বাধা সৃষ্টি করা। 284, 284 থেকে আলাদা করে পড়ে ফেলতে হবে, হ্যাঁ। 84, 85, 86, 84, 85, 86, 87, এই চারটা ধারা আবার আলাদা করে পড়বো। মনে আছে শুরু থেকে কি কি পড়লাম? 268, 69, 70, 71, এই চারটা ধারা আলাদা। গণপদ্রব, অবহেলাপূর্ণ কাজের দ্বারা সংক্রামক রোগের বিস্তার, বিদ্বেষপূর্ণ কাজের দ্বারা সংক্রামক রোগের বিস্তার, কোয়ারেন্টাইন অমান্য করা। এর পরের পাঁচটা ধারা নিলাম। খাদ্য বা পানীয়তে ভেজাল 72, ভেজাল খাদ্য পানীয় বিক্রয় 73, ঔষধে ভেজাল 74, ভেজাল ঔষধ বিক্রয় 75। অতিরিক্ত একটা কথা, এক ভেষজকে এক ঔষধকে অন্য ঔষধ হিসেবে ব্যবহার 276। এরপরে পানি দূষণ 277, আবহাওয়া দূষণ 278, রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালানো 279, নৌকা চালানো 280, কৃত্রিম বাতি নিদর্শন বয়া প্রদর্শন 281, 282, ভাড়ার জন্য অতিরিক্ত বোঝাই করিয়া নৌকা চালানো, রাজপথে নৌপথে বাধা সৃষ্টি 283। ঠিক আছে, একজনের কাছ থেকে একটু শুনি তো। নীলু বাপু পড়া বলেন দেখি একটু, নীলু বাপু। এই নাসরিন, আমার নাসরিন পড়া বলো। হয়েছে? হয় নাই? এত সহজ করে বলার পরও কেন হবে না? 272 থেকে 276, এইটুকু বললেই হবে। রিপন মাহমুদ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 268 গণ উপদ্রবের সংজ্ঞা। দুশো হুম। উনসত্তর হচ্ছে অবহেলাপূর্ণ কাজের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার। হুম। আর 270 দ্বারা স্যার খেয়াল নাই। 271 দ্বারা হলো কোয়ারেন্টাইন নিয়ম অমান্য করা। 272 হলো পানীয়তে ভেজাল। আর 273 হচ্ছে ভেজাল পানীয় বিক্রি। 274 হলো ওষুধে ভেজাল। 275 হলো সেই ওষুধ ভেজাল বিক্রি। হুম। আর 273 হচ্ছে মানে এক রকমের ভেষজ ওষুধ অন্য রকম ভেষজ হিসাবে বিক্রি। আর 277 হচ্ছে পানি দূষণ। 278 হচ্ছে বায়ু দূষণ। 279 হচ্ছে রাজপথে বা এতে বেপরোয়া ভাবে গাড়ি ঘোড়া চালানো। আর 280 হচ্ছে নৌ চলাচল, বেপরোয়া ভাবে নৌ চলাচল। আচ্ছা, তারপরে 280-র পরে নিয়েছিলাম 281, কৃত্রিম বাতি নিদর্শন বয় প্রদর্শন। 282, ভাড়ার জন্য অতিরিক্ত বোঝাই করে জাহাজ চালানো। আর 283 পড়লাম, সকল চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করা, সড়ক পথ হোক নৌপথ হোক। ওইদিকে বলেছে বেপরোয়া গাড়ি চালানো 279, নৌকা চালানো 80, আর দুই পথেই যদি বাধা সৃষ্টি করেন তখন 283। আচ্ছা, ধন্যবাদ। আর যে ধারাটা বুঝতে পারেননি সেটা হলো বিদ্বেষপূর্ণ। একই কাজ, একটা হলো হিংসাত্মক মনোভাব ভাব নিয়ে করা, আর একটা হলো গায়ে না লাগানো। অবহেলাপূর্ণ ভাবে 79, 69, বিদ্বেষপূর্ণ ভাবে সংক্রামক রোগের বিস্তার হলে 70। বুঝতে পারলাম? আচ্ছা, কম গুরুত্বপূর্ণ তো, আজকের পরে আর না পড়লেও চলবে, হ্যাঁ। তো দুই একটা ধারা একটু নিয়েন, যেমন হচ্ছে এই যে 282 ধারাটা, 268 ধারাটা, এগুলো কিন্তু দিতে পারে। এর পরের চারটা ধারা মনে রাখা আরো সহজ। চারটা শব্দ: বিষাক্ত, অগ্নি, বিস্ফোরণ যন্ত্র, এই চারটা শব্দ দিয়ে চারটা ধারা।
দেখেন, বিষাক্ত বস্তু নিয়ে যদি তাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন, বিভিন্ন নির্মাণের সময় অনেকগুলো রাসায়নিক পদার্থ, রং টং এগুলো ব্যবহার করা হয় না? অনেক মারাত্মক মারাত্মক কাজ করে মানুষ, তো এই জীবন বিপন্ন হতে পারে, যে কোনো অ্যাসিড হতে পারে, যেগুলো আপনি কাজের জন্যই নিয়ে এসেছেন, কিন্তু তাচ্ছিল্যপূর্ণ আচরণ করলেন, কোনো ব্যক্তির ক্ষতি সাধন হলো। এই জন্য দণ্ডগুলোর ব্যবস্থা, যাতে এগুলো সংরক্ষণ করা হয়। তাহলে শব্দ চারটা কি কি? বিষাক্ত বস্তু, বিষাক্ত অগ্নি, বিস্ফোরণ যন্ত্র। তাহলে বিষাক্ত বস্তু সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 284, আগুন, দাহ্য পদার্থ, নিচে নিচে জ্বলে যায়, কিছু পদার্থ আছে না এরকম, তো যে পদার্থ নিজেই জ্বলে যায় সেগুলো সাবধানে রাখা উচিত। এই ধরনের পদার্থ নিয়ে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 285, 86-তে বিস্ফোরক পদার্থ নিয়ে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 87-তে যন্ত্রপাতি নিয়ে, বড় বড় কারখানার যন্ত্রপাতি, যে কোনো ওয়ার্কার সেখানে আহত হতে পারে এগুলো যদি সংরক্ষণ সঠিকভাবে না হয়। তো বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র 84, 85, 86, 87। বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র মানে সবগুলো নিয়েই তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 88, দালান কোটা ভেঙে ফেলা বা মেরামতের ব্যাপারে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 289, 290, প্রকারান্তরে ব্যবস্থা নাই, এই ধরনের গণউপদ্রবের শাস্তি। এ পর্যন্ত হয়েছে? তাহলে বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র 84, 85, 86, 87, 88 দালান কোঠা ভেঙে ফেলা, 89 প্রাণী, 90 প্রকারান্তরে ব্যবস্থিত নয় এই ধরনের উপদ্রবের শাস্তি, 91 গণউপদ্রব বন্ধ করে দেওয়ার নির্দেশ দান করেছেন। এই যে গণউপদ্রবের পুনরাবৃত্তি নিষিদ্ধ, আমরা ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট গণউপদ্রবের পুনরাবৃত্তি করার জন্য নিষেধ করতে পারেন? ফৌজদারি কার্যবিধির কত ধারা? 143 ধারায় শিখেছিলাম। একটাই পড়েন না, দুইটা মনে রাখবেন কিভাবে? 143, তাহলে 143-এ ম্যাজিস্ট্রেট গণউপদ্রবের পুনরাবৃত্তি নিষিদ্ধ করতে পারে। তো এরকম বন্ধ করার আদেশ দিল বা পুনরাবৃত্তি তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা দিল 142-ও হতে পারে। এরপরেও সংশ্লিষ্ট ব্যক্তি কি করলেন? অব্যাহত রাখলেন, পেনাল কোডের 291 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। 292 অশ্লীল বই পুস্তক বিক্রয়, এগুলো পড়লেই বুঝতে পাবেন পর্নোগ্রাফিতে চলে গিয়েছে, তাই না ঘটনাগুলো? তারপরও এটা হলো বই বিক্রি, এগুলো যদি বিক্রয় করে তাহলে পেনাল কোডের দণ্ড হলো 292, 293। এটাই যদি 20 বছরের কম বয়স্ক শিশুর নিকটে বিক্রি করে। তবে ওই যে শর্তটা একটু পড়ে নিন, ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হলে সেই ক্ষেত্রে আবার এই আইনের বিধান প্রযোজ্য হবে না। 294 অশ্লীল কার্য এবং সঙ্গীত করা, আসে না এগুলো? অশ্লীল কার্য সঙ্গীত করা, তো এগুলো করলে 294 দণ্ড। 294 ক লটারি অফিস পরিচালনা করা, সরকারি রাষ্ট্রীয় অনুমোদন নাই কিন্তু লটারি অফিস পরিচালনা করলো 294 ক। 294 ক্ষয় হলো বাণিজ্য ইত্যাদিতে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। বাণিজ্য ইত্যাদিতে পুরস্কার দেন, সমস্যা নাই, কিন্তু সেটাতে উপদ্রব সৃষ্টি করা যাবে না। কোন নতুন কোম্পানি বেশি বেশি বিক্রয়ের উদ্দেশ্যে কি করলো? বিজ্ঞাপন, বেশি বেশি বিজ্ঞাপন দিল, লটারি করলো, সেই ক্ষেত্রে লটারি করা বেআইনি। এই হলো 294 খ। এই পর্যন্তই থাকবে গণউপদ্রব সংক্রান্ত অপরাধগুলো। আমরা একটু ধর্মীয় সমাবেশে কি কি করে, ধর্মীয় অনুভূতিতে কি কিভাবে আঘাত আনে, এগুলো একটু দেখবো। হ্যাঁ, তাহলে আগের ধারাগুলো কি কি পড়লাম মনে মনে আছে? বিষাক্ত অগ্নি বিস্ফোরণ যন্ত্র, এটা দিয়ে 4টা পড়ে ফেলবেন, 84 থেকে 87 পর্যন্ত। 88 দালান কোঠা ভেঙে ফেলা। 89 প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ। 290 তো আপনাদের সবার মুখস্থ। 91 গণউপদ্রব বন্ধ করার পরেও, নির্দেশ দান করার পরেও অব্যাহত রাখা। 92 অশ্লীল বই পুস্তক বিক্রয়। 93 20 বছরের কম বয়স্ক হলে তার নিকটে বিক্রয়ের দণ্ড। 94 অশ্লীল কার্য সঙ্গীত করা, লটারি অফিস পরিচালনা করা, বাণিজ্য ইত্যাদিতে পুরস্কার ঘোষণা করা। ক খ। আচ্ছা, এইবার আমরা যাব 295 ধর্ম সংক্রান্ত অপরাধ। তার মানে 3টা অধ্যায় পড়লাম সকালবেলা, চিন্তা করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য কোন উপাসনালয়ের ধ্বংস সাধন করা, ক্ষতি করা, অপবিত্র করা। কয়টা শব্দ? 3টা শব্দ। দেখেন 3টা শব্দ কি কি? যে কোনো ধর্মীয়, যেখানে মানুষ ধর্মকর্ম করার জন্য যে জায়গাটাতে যায়, অর্থাৎ উপাসনালয় বলতে পারি, যেখানে মানুষ প্রার্থনা করে। তো কারো ধর্মকে অবমাননা করার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি সাধন করে ফেললেন, ধ্বংস করলেন। প্রথমে হলো ধ্বংস সাধন, ক্ষতি সাধন, নোংরা করে রেখে আসলেন, অপবিত্র করে রেখে আসলেন, ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে, অন্যের ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি সাধন করা, অথবা কি করা? অপবিত্র করা, নোংরা করে রেখে আসা, ময়লা টয়লা ফেলে রেখে আসলেন।
জ্ঞাতে অজ্ঞাতে মানুষের অজ্ঞাতে ময়লা ফেলে আসলেন, তাহলে 295। এবার আসেন 295 ক। এই ধারাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ধর্মীয় অবমাননা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অথবা হিংসাত্মক ভাবে যে কোনো কাজ করার দণ্ড। এইবার আসেন, প্রশ্ন আসতে পারে 295 আর 295 ক এর মধ্যে তাহলে কি পার্থক্য হলো? 295 হচ্ছে, আপনি যদি কি করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য, মানুষের অবমাননা করার জন্য ক্ষতি সাধন করেন। এখানে অ্যাকশন আছে, অ্যাকশন, কাজ। ময়লা করে আসলেন, ধ্বংস করলেন, অপবিত্র করলেন, কোনো কিছু চুরি করে নিয়ে আসলেন, চুরি বললে চুরিও ভিন্ন হয়ে যায়, কোনো কিছু ওখানে ভেঙে রেখে আসলেন, তো এটা হলো 295। আর যদি বিদ্বেষাত্মক কার্যসমূহ করেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানার জন্য ইচ্ছাকৃতভাবে বিদ্বেষাত্মক কাজ কি কি হতে পারে? যে কোনো কিছু লিখে আসলেন, মনে করেন উপাসনালয়ের দেয়ালে কিছু লিখে আসলেন, লিখিত কথিত শব্দাবলী দৃশ্যমান কল্পমূর্তি সাজে মূর্তি আঁকায় রেখে আসলেন, এরকম কাজ যদি করেন কারো ধর্মের বিশ্বাসকে অবমাননার জন্য, তখন 295 ক। তাহলে পার্থক্য বুঝতে পারলাম, একটাতে ক্ষতি সাধন, অপবিত্র করা, ধ্বংস করা 95, লিখিত কথিত শব্দাবলী, এখানে মনে করেন ওইভাবে কোনো কাজ করলেন না, কিন্তু কিছু লিখে দিয়ে আসলেন, কিছু বললেন, অথবা কোনো কল্পমূর্তি তৈরি করলেন। বই বের হয়েছিল না রঙ্গিলা রাসূল ধর্ম অবমাননার জন্য, দেখবেন সুন্দর করে ইয়া দেয়া আছে, ভেতরে বলা আছে, এগুলো একটু রিডিং করলেই বোঝা যায়। তো 295 ক, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য কি করা? এমন কোনো কিছু লেখা, বলা, শব্দ উচ্চারণ করা, কল্পমূর্তি অঙ্কন করা। 295 ক। 296 খুবই সহজ, ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টি করা। যে কোনো ধর্মের অনুষ্ঠান হচ্ছে, যে কোনো সমাবেশ হচ্ছে, এই সমাবেশে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি করলেন। 296। 297, এটা আর একটু গুরুত্বপূর্ণ 297টা। তাহলে ওইদিকে 295 ক আর 297, এই দুইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ধারা। 297 হলো লাশের অবমাননা করা। গোরস্থানে অনধিকার প্রবেশ করলেন, লাশের অবমাননা করলেন, অথবা 3 রকমের কাজ এখানে শাস্তিযোগ্য করা হয়েছে। কত ধারা? 297 ধারা। কি কি কাজগুলো দেখেন? কবরস্থান বা যেখানে সব পোড়ানো হয়, তাই না, সব দাহ হয় যেখানে, এরকম জায়গায়, শ্মশান হতে পারে, এরকম জায়গায় গিয়ে অনধিকার প্রবেশ করলেন, একরকম অপরাধ হলো। এরপরে মৃত ব্যক্তিকে অবমাননা করা হলো, মৃত ব্যক্তির অবমাননা, লাশের অবমাননা যে কোনো ভাবে হতে পারে। আপনারা একটা উদাহরণ দেখবেন, জনৈক ক নামক ব্যক্তি, তিনি কি করলেন, কবর থেকে কোনো কিশোরীর লাশ উত্তোলন করলেন এবং তার সাথে যৌন সঙ্গম করলেন, এরকম বিকৃত প্রশ্ন এগুলো। তো এই এই ক্ষেত্রে আপনি দণ্ড ওইভাবে তো, জীবিত মানুষ হলে তো আপনি নারী শিশু আইন অনুযায়ী দণ্ডিত করতে পারতেন, তো সেই তো মৃত মানুষ, তখন আপনি কি ধারায় দণ্ড দিবেন? পেনাল কোডে 297 ধারায় ব্যবস্থা নেওয়া হয় কিন্তু, হ্যাঁ। তো এরকম প্রশ্ন আসলে দেখবেন, খেয়াল করবেন যে হঠাৎ করে আবার যেন নারী শিশু লিখে ফেলবেন না। তাহলে বুঝতে পারলাম লাশের অবমাননা 297। এখন 3 ধরনের অপরাধ: অনধিকার প্রবেশ, মৃতদেহের অবমাননা, লাশকে অবমাননা, আরেকটা হলো অন্ত্যেষ্টিক্রিয়ায় গোলমাল সৃষ্টি। কোনো একজনকে কবরস্থ করা হচ্ছে, সেখানে গোলমাল সৃষ্টি করা, কারো লাশ পোড়ানো হচ্ছে শ্মশানে, সেখানে গোলমাল সৃষ্টি করা। তাহলে অনধিকার প্রবেশ, লাশের অবমাননা এবং অন্ত্যেষ্টিক্রিয়া বলতে মৃতদেহের যে যাত্রা, তার যে কবরস্থ করার জন্য যে নিয়ম কানুন, এগুলোতে গোলমাল সৃষ্টি করা। বুঝতে পারলাম ঘটনা, এই 3 রকমের অপরাধের দণ্ড 297। ক্লিয়ার? 298, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য শব্দ উচ্চারণ করা। এইবার আসেন 295 কয়ের সঙ্গে 298 প্যাচ লাগে, তাই না? 298 এখানে হলো কোনো ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে দেখিয়ে এমন কোনো অঙ্গভঙ্গি করা বা এমন কিছু বলা। 295 কয়ের ব্যাপারটা ছিল, আপনি যে কোনো একটা বই লিখলেন, যে বইটা নাস্তিকতার বই, তখন দণ্ড 295 ক। কোন কিছু অঙ্কন করলেন, চিত্র, কল্পমূর্তি বানালেন, আর এবার একজন লোক যাচ্ছেন, তাকে আপনি শুনিয়ে শুনিয়ে অঙ্গভঙ্গি করলেন, কোনো কিছু উচ্চারণ করলেন, তখন দণ্ড 298 ধারা মোতাবেক। আলহামদুলিল্লাহ, আমরা 299 থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তাই না? আগামীকালকে সকালে, আগামীকালকে সকালের ক্লাস বন্ধ থাকবে। পরশু সকালে, আগামীকালকে আমি রংপুরে থাকবো না, তো পরশু সকালে ইনশাল্লাহ দণ্ডারোহণ, নরহত্যা এবং খুন, এই সংক্রান্ত আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। যারা মিস করেছিলেন আরেকবার শুনে নেন, না হলে পরে আর পাবেন না, রিভিশন শেষ কিন্তু, হ্যাঁ। নরহত্যা খুন বুঝতে পারেন না, কোনটা নরহত্যা হবে কোনটা খুন হবে, ব্যাখ্যা ব্যতিক্রম আসলে কি হবে, কখন অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে, অনেক প্যাচ, তাই না? নরহত্যা খুন থেকে একটা না একটা প্রশ্ন দিয়েই দেয়।
তো এমন ভাবে পড়বো যেন যে কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারি, আর কোন প্রশ্নে কতটুকু অংশ ব্যবহার করবেন সব আলোচনা হবে ইনশাল্লাহ। আগামী দেখি, আমি কালকে ক্লাস নিতে পারলে জানাবো, না হলে আগামী পরশুদিন সকালে ক্লাস হবে। ঠিক আছে? আর রাতের ক্লাসে মানি লন্ডারিং পড়ে প্রিপারেশন নিয়ে তারপরে আসবেন, আমরা এক ক্লাসে মানি লন্ডারিং শেষ করে দেব ইনশাল্লাহ। এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।